আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই ও আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম ক্লাস আমার সাথে। আমি শুরু করছি প্রথম চ্যাপ্টারটি দিয়ে, মূলদ ও অমূলদ সংখ্যা। তোমাদের অনেকের সাথে আমার পরিচয় থাকতে পারে যারা হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সে ছিলা। তোমাদের সাথে আমার 2টা ক্লাস হয়েছিল ক্লাস 6-এ থাকতে। তো এখন তো তোমরা একটু বড় হয়ে গেছো, ক্লাস 7-এ। তো এখন তোমাদের সাথে আরও নতুন নতুন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে আমার সাথে। তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাসে মনোযোগ ধরে রাখবা। আর হচ্ছে অবশ্যই খাতা কলম নিয়ে বসো, একটু নোট করতে হবে, বই না থাকলেও সমস্যা নেই, ঠিক আছে? আজকে খুব একটা কঠিন ক্লাস না, একদমই ফ্রেশ মাইন্ডে আমরা ম্যাথ শুরু করব, ঠিক আছে? তো শুরু করি, চলো। আচ্ছা, যাদের সাথে আমার পরিচয় নেই আমি একটু পরিচয় করাই দিই নিজেকে। আমি তোমাদের নোভা আপু, তোমাদের ম্যাথ ক্লাস নিচ্ছি আর কি। আরও অনেকে আছে আমার সাথে পড়াবেন তোমাদেরকে। তো আমি চ্যাপ্টারটা শুরু করতেছি। ওকে, প্রথমে দেখো সংখ্যা। সংখ্যা থেকে তো ম্যাথটা শুরু, তাই না? তো সংখ্যার প্রকারভেদটা যদি আমি দেখি, সংখ্যা মূলত 2 প্রকার, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা। জটিল সংখ্যা, জটিলটা তোমরা পরবর্তী বড় হলে একটু জানতে পারবে। জটিলটা তোমাদের চিন্তা করার দরকার নাই, তোমরা ছোট মানুষ, তোমরা হচ্ছে বাস্তব সংখ্যা নিয়েই প্রথমে চিনবা, ঠিক আছে? বাস্তব সংখ্যা 2 ধরনের, একটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ আর অমূলদ, ঠিক আছে? মূলদ হচ্ছে রেশনাল নাম্বার, আর অমূলদ হচ্ছে ইররেশনাল নাম্বার। হ্যাঁ, তো আমরা আজকের ক্লাসটাতে স্পেশালি মূলদ সংখ্যা ও মূলদ সংখ্যা চিনব, তো টুকুই সিম্পল। সো প্রথমে আমরা মূলদ সংখ্যা দেখি। কাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো? যাদেরকে আমরা একটা সিম্পল আকারে প্রকাশ করতে পারবো, পি বাই কিউ আকারে যাদেরকে প্রকাশ করা যায়। তার মানে পি বাই কিউ বলতে কি বোঝাচ্ছে? একটা ভগ্নাংশ বোঝাচ্ছে না? ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশে কি থাকে, উপরে একটা লব থাকে, নিচে হচ্ছে হর থাকে। হ্যাঁ, তো যাদেরকে, যেই সংখ্যাটাকেই আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তাদেরকেই আমরা বলবো মূলদ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এক্ষেত্রে একটা ব্যাপার আছে, মানে পি কেমন সংখ্যা হতে হবে, কিউ কেমন সংখ্যা হতে হবে, এখানে একটা নিয়ম আছে। পি অবশ্যই হতে হবে পূর্ণ সংখ্যা, কিউ হতে হবে অবশ্যই পূর্ণ সংখ্যা, ঠিক আছে? হরের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, মানে উপরে যেটা থাকবে সেটা লব, নিচে হর। সো কিউ এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা, শূন্য বাদে। এটা পরে আসতেছি আমি। আচ্ছা, ওকে, পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বোঝাই? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, এটা বলতে আমরা বোঝাই যে শূন্য সহ পজিটিভ নেগেটিভ যত পূর্ণ সংখ্যা আছে, পজিটিভ নেগেটিভ যত সংখ্যা আছে পৃথিবীতে, সব সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। 0 থেকে শুরু করে পজিটিভ দিকে 1 2 3 এভাবে করে করে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, আবার এদিকে -1 -2 -3 এভাবে করে করে নেগেটিভ ইনফিনিটি সমান সব সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি। হরও সব পূর্ণ সংখ্যা হবে, কিন্তু শূন্য বাদে, অর্থাৎ কিউ যেটা ধরলাম ইজ নট ইকুয়াল টু 0, নিচেরটা কখনো হর হইতে পারবে না, ঠিক আছে?
এটা একটু বুঝাই, নিচেরটা কেন হর হইতে পারবে না। সাপোজ আমি একটা সংখ্যা লিখব, মূলদ নাকি অমূলদ এটা। ধরুন উপরে আছে 5, এটা ওকে, নিচে হচ্ছে 0 আছে। এটা কোনো সংখ্যাই হবে না, এটা কোনো সংখ্যাই হবে না, এটা একটা ইনভ্যালিড, এটা একটা ইনভ্যালিড সংখ্যা। তুমি দেখো ক্যালকুলেটরেও দেখতে পারো 5/0 হলে এটা কোনো সংখ্যা, এটা ইনভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ তুমি কোনো সময়েই কিউ এর জায়গায় বা হরের জায়গায় 0 বসাতে পারবা না। কিন্তু তোমার যদি 0 ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা হয়, হর এবং লব যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয়, তো সেক্ষেত্রে আমরা p/q আকারের যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারবো। ঠিক আছে, আরও কিছু যদি আমরা অ্যাড করি মূলদ সংখ্যার ক্ষেত্রে, মানে কোন সংখ্যা মূলদ সংখ্যা কিভাবে বুঝবো, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, সো আমরা চিনব মূলদ সংখ্যা। হ্যাঁ, প্রথম যেটা দেখব, ধরো 6 বা 6, 6 একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা। এটাকে কি আমরা মূলদ সংখ্যা বলতে পারবো? ছয় কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? 6কে আমরা দেখি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি কিনা। দেখো 6/1 ইকুয়াল টু তো 6, তার মানে 6কে আমি কিন্তু 6/1 আকারে প্রকাশ করতে পারতেছি। 6ও একটা পূর্ণ সংখ্যা, 1ও একটা পূর্ণ সংখ্যা। দ্যাট মিনস এটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ এটা p/q আকারে আমরা প্রকাশ করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা আবার দেখো -6, এটাকে কি বলবা? -6কে কি বলবা? এটা কি মূলদ? দেখো তো, -6 এভাবে আমরা লিখতে পারি, -6কে আমরা -6/1 লিখতে পারি। এখানে -6ও হচ্ছে পূর্ণ সংখ্যা, মাইনাস হলে তো কোনো সমস্যা নেই, -6ও পূর্ণ সংখ্যা আর 1ও পূর্ণ সংখ্যা। দ্যাট মিনস এটা হচ্ছে মূলদ, অ্যাবসলিউটলি এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ আমি কি পেলাম এখান থেকে, নোটটা কি পেলাম, নোট ডাউন করো। নোটটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, তোমাকে যে কোনো নাম্বার দিক, 100, 200, 1000, -1000, 999, যে কোনো পূর্ণ সংখ্যাই তোমার মূলদ সংখ্যা, কারণ তাকে আমি p/q আকারে প্রকাশ করতে পারি। ধরো 100 দিল, 100কে আমরা 100/1 আকারে প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। 2 নাম্বার, এটা দেখো 2 নাম্বার যে ক্যাটাগরিটা, মনে করো একটা দেওয়া হলো 5/2, 5/2, এটা তো একদম চোখ বন্ধ করে মূলদ সংখ্যা 5/2, কারণ এটাকে ইজিলি p/q আকারে আমরা দেখতেই পাচ্ছি। তো এটাকে আমরা যখন দশমিকে প্রকাশ করব, কত হয়? 2.5 হয়, ঠিক না? 2.5ও কিন্তু একটা মূলদ সংখ্যা, 2.5ও মূলদ সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? ধরো 2/5 লিখলাম, 2/5, এটাকে যখন আমরা ক্যালকুলেটরে কনভার্ট করব দশমিকে, 0.4 হবে।
0.4, এটাও একটা মূলত সংখ্যা। হ্যাঁ, কারণ 2/5 এটাকেও p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। আরেকটা দশমিক সংখ্যা নেই 2.55, 2.55 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে 255 ডিভাইডেড বাই 100 এভাবে লিখতে পারি। সো এটাও কিন্তু আলটিমেটলি p/q আকারে প্রকাশ করতে পারছি, এটাও একটা মূলদ সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেম ভাবে তোমার 2 পয়েন্ট, এখানে যদি আমার থাকে 666, দাঁড়াও একটু ডিজিটটা চেঞ্জ করে দিই, 2.762, 2.762, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে দশমিক ছাড়া টোটালটা লিখে দিবা 2762, দশমিক ছাড়া। নিচে লিখবা কি 1, দশমিকের পর কয়টা ডিজিট আছে? 1টা 2টা 3টা, তাহলে কি হবে? 1-এর পর 3টা শূন্য হবে। তো 2762কে আমরা যখন 1000 দিয়ে ভাগ করি তখন আমরা পাই 2.762। তো এটাকেও কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারতেছি। সো এটাও মূলদ সংখ্যা। এখন খেয়াল করো, এই 4টা সংখ্যার মধ্যে 2.5, আমি 4টা সংখ্যা এখানে লিখি, 2.5, 0.4, 2.55, 2.762, এই যে 4টা সংখ্যা সবগুলো কিন্তু মূলদ। তো এগুলোর মধ্যে একটা কমন একটা জিনিস আছে, সেটা কি কে বলতে পারবা? কমন ব্যাপার হচ্ছে দশমিকের পর লিমিটেড সংখ্যা আছে বা ডিজিট আছে। যেমন দেখো 2.5, এখানে দশমিকের পর 1 ডিজিটে শেষ, এখানে দশমিকের পর 1 ডিজিটে শেষ, এখানে দশমিকের পর 2টা ডিজিট, এখানে দশমিকের পর 3টা ডিজিট। এরকম লিমিটেড যখন দশমিকের পর ডিজিট থাকবে সেটাকে আমরা বলবো সসীম দশমিক। এরা সবাই হচ্ছে সসীম দশমিক, ঠিক আছে? সসীম দশমিক। হ্যাঁ, আবার বলি, সসীম দশমিক কাদেরকে বলা হয়? যখন দশমিকের পর সংখ্যার একটা লিমিট থাকবে। যেমন আরেকটা, আমি যদি এখানে সংখ্যা লিখি যে 10.2650, এখানে দশমিকের পর 1 2 3 4 5 5টা সংখ্যা আছে, লিমিটেড। হ্যাঁ, এখানে আর কোনো মানে এমন না যে এটা কন্টিনিউ হচ্ছে না, 7-এর মধ্যে শেষ হয়ে গেছে। সো এটা হচ্ছে লিমিটেড দশমিক বা সসীম দশমিক। যদি এরকম হতো, এখানে আরো ডট ডট থাকতো, তখন হতো এটা, আমি তো জানি না 7-এর পর আরো ডিজিট আছে, সো তখন হতো ওটা অসীম দশমিক, অপোজিটটা অসীম দশমিক। তো যাই হোক, এরা সসীম দশমিক। তো এরা সবাই কিন্তু মূলদ সংখ্যা। তো এখানে নোটের ব্যাপারটা হচ্ছে, নোটটা করবা এরকম যে সকল সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। তোমরা যেখানেই সসীম দশমিক দেখবা যে দশমিকের পর আমরা ডিজিটটা গুনতে পারতেছি, সেটা হচ্ছে সসীম দশমিক, সেটাই মূলদ সংখ্যা হবে, চোখ বন্ধ করে মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? আর যখন দেখবা অসীম এরকম, তখন এটা অমূলদ হয়ে যাবে। বাট সেক্ষেত্রে কয়েকটা ব্যাপার আছে, পরে আসতেছি আমরা। সো এটা হচ্ছে 2 নাম্বার রুল, সকল সসীম দশমিক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, সো আমরা এখন 3 নাম্বার রুলে দেখব।
3 নাম্বার রুল মূলদ সংখ্যার, এটা কিন্তু মূলদ সংখ্যায় পড়তেছি আমরা এখনো। 3 নাম্বার রুলে দেখব। আচ্ছা, আমরা কি 0 বলতে পারি? 0 কি? 0 কি সংখ্যা? এটা কি আমি মূলদ সংখ্যা বলতে পারবো? অবশ্যই এটা মূলদ সংখ্যা বলতে পারবো, কারণ 0 বলতে বোঝায় 0 বাই, এটা 1 হতে পারে, 0 বাই 100 হতে পারে, 0 বাই 1000 হতে পারে, 0 বাই যে কোনো কিছু হতে পারে, 0 বাই x যে কোনো কি নাম্বার হতে পারে। অর্থাৎ এটাকে কিন্তু আমি p বাই q আকারে প্রকাশ করতে পারতেছি। সো 0 হচ্ছে অবশ্যই মূলদ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার রুলটা দেখি। আচ্ছা, আমরা বলছিলাম সসীম দশমিক সবসময় মূলদ সংখ্যা, কিন্তু আমি তোমাকে এখন আরেকটা দিচ্ছি সংখ্যা 0. সাপোজ 33333 এরকম যাচ্ছে। এটা কিন্তু অসীম দশমিক, এটা কি মূলদ সংখ্যা হবে কিনা? তোমাদের অ্যান্সার কি? এটা কি মূলদ সংখ্যা? একটু বলো তোমরা। এটা এক্ষেত্রে দেখো, এটা অসীম হলে কি হবে? এটা অসীম হলে কি হবে? এখানে আমরা দেখতেছি রিপিট হচ্ছে, ডিজিট রিপিট হচ্ছে। এর পরেরটা আমরা জানি 3, এর পরেরটাও জানি 3, সো রিপিটেড। হ্যাঁ হ্যাঁ, ডিজিট রিপিট হচ্ছে। এরকম যদি রিপিট হয় দশমিকের পর, সেটা মূলদ হবে। ঠিক আছে? এটি মূলদ। যদি তোমার এরকম ডিজিট রিপিট হতে থাকে, যেমন 1 1 1 1 এভাবে, 0.2222 এভাবে, 0.333 এভাবে করে যদি একটা ডিজিট তোমার রিপিট হয়, এটা মূলদ হবে। এটা যতই অসীম হোক, এটাকে মূলদ আমরা বলবো। ঠিক আছে? এটা হচ্ছে তোমার 4 নাম্বার রুল। 5 নাম্বার রুল, মনে করো 0.123 এভাবে করে করে যাচ্ছে। এটা কি হবে? এখানে কিন্তু একটা ডিজিট রিপিট হচ্ছে না। এটা বলো কি হবে? এখানে দেখো একটা 1 2 3, তারপর 1 2 3 1 2 3 এভাবে একটা প্যাটার্ন রিপিট হচ্ছে। এটা ডিলিট করতেছি। এখানে কি হচ্ছে? একটা প্যাটার্ন রিপিট হচ্ছে। প্যাটার্ন রিপিট হচ্ছে। সো প্যাটার্ন রিপিট হলে এটা মূলদ সংখ্যা, তাই এটি মূলদ। কারণ আমরা জানি কিন্তু প্যাটার্ন যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা কিন্তু জানি এটা আজীবন ধরে, এটা অসীম সংখ্যক যেহেতু, এটা আজীবন ধরে 0.123 এভাবেই চলতে থাকবে। এটা আমাদের জানা আছে, এটার মধ্যে কোনো রহস্য নাই। সো প্যাটার্ন রিপিট হলে এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, অমূলদ সংখ্যা কখন হবে জানো? যখন প্যাটার্ন রিপিট হবে না। যেমন যখন প্যাটার্ন বা ডিজিট রিপিট হয় না, তা অবশ্যই অমূলদ সংখ্যা। হ্যাঁ, সরি,
যেমন দেখো 0 একটা একটা ইয়ে দিই 0.1734298 এভাবে করে করে একটা যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো প্যাটার্ন নাই, 1734298, এখানে কোনো ডিজিটও রিপিট হচ্ছে না, কোনো প্যাটার্নও রিপিট হচ্ছে না। তার মানে 8-এর পর অ্যাকচুয়ালি কি হবে ওইটা আমার কাছে মিস্ট্রি, ওইটা আমার কাছে রহস্যময়, আমরা জানি না সেটা। যখনই দেখবে এরকম রহস্যময় মানে ডিজিটটা আমরা জানতেছি না, তখন সেটা অবশ্যই অমূলদ সংখ্যা, তখন সেটা অমূলদ সংখ্যা। খুব ইজি কিন্তু যখন আমরা ডিজিটের রহস্যটা বুঝতে পারবো না বা জানি না এটার পর কি হবে, বুঝতেছি না, তখন এটা অমূলদ। বাট যখন আমার রিপিট হচ্ছে একটা প্যাটার্ন, তখন তো আমরা জানি এখানে এই 1 2 3 এর পর কি হবে, 1 2 3 হবে, তাই না? সো এখানে যেগুলো রহস্যময় সেগুলো অমূলদ বা ইররেশনাল, ঠিক আছে। এটা ইজিয়েস্ট ভাবে বললাম আর কি। আচ্ছা, কয় নাম্বার রুল ছিল এটা? এটা ছিল 5 নাম্বার রুল। এখন 6 নাম্বার রুলে দেখো, 6 নাম্বার রুল এখানে একটা ব্যাপার আছে, 6 নাম্বার রুলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা একটা টার্ম বুঝতে হবে। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা কি এটা আমার বুঝতে হবে আগে, না হলে আমরা 6 নাম্বার রুল বুঝবো না। সো অনেকে তোমরা জানো পূর্ণবর্গ সংখ্যা কি, যারা জানো না তাদের জন্য একটু বলে দিচ্ছি। আমরা যখন সংখ্যাগুলোকে বর্গ করি, যেমন 1 থেকে বর্গ করা শুরু করি, কেমন 1কে যখন বর্গ করি মানে 1 × 1 মানে যে সংখ্যা তাকে দিয়ে গুণ করা, এটাকে আমরা 1 স্কয়ার বলি, তো এটাকে ইকুয়াল টু 1 হয়। হ্যাঁ, যখন 2 × 2 করি, 2 স্কয়ার করি, তখন কি হয় 4 হয়। 3 স্কয়ার করলে 9, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25, 6 স্কয়ার 6 6 কত 5 5 25। হ্যাঁ, এভাবে করে করে আমরা বর্গগুলো পাই, ঠিক আছে। 36, 7 স্কয়ার 7 7 49, 8 8 64, 9 9 81, তারপর 10 স্কয়ার ইকুয়াল টু কত 100, 10 স্কয়ার ইকুয়াল টু 100, এভাবে করে করে আমরা যাই। হ্যাঁ, সো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এগুলো, মানে এইগুলো হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। কারণ পূর্ণবর্গ সংখ্যা কেন? কারণ 2কে 2 দিয়ে গুণ করে আমরা 4 পাই, 3কে 3 দিয়ে গুণ করে আমরা 9 পাই, এই জন্য পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তো কারা পূর্ণবর্গ সংখ্যা না? যেমন এখানে মাঝখানে এখানে 2 কোনো পূর্ণবর্গ সংখ্যা না, 3 পূর্ণবর্গ সংখ্যা না, 4 আবার 7 কোনো পূর্ণবর্গ সংখ্যা না, 8 কোনো পূর্ণবর্গ সংখ্যা না, এরকম এগুলো হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা, 1 থেকে 10-এর মধ্যে 100 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এগুলোকে কেন পূর্ণবর্গ বলা যায় না? কারণ এই সংখ্যাগুলোকে যখন আমি এই সংখ্যাগুলোকে এই রূপে পাওয়া যাচ্ছে না, এই জন্য পূর্ণবর্গ সংখ্যা না। যেমন আমি যদি চিন্তা করি একটা বর্গক্ষেত্র, হ্যাঁ বর্গক্ষেত্র, সাপোজ এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান হইতে হয়। হ্যাঁ, যেমন এখানে 2 হলো, এটা 2, এটার ক্ষেত্রফল অবশ্যই 4 হবে, ঠিক আছে। এটার যদি 3 হয়, এটাও 3, হ্যাঁ, তখন এটার কি ক্ষেত্রফল হবে 9 হবে, 9 হবে, ঠিক আছে। কখনো মাঝখানের কোনো কিন্তু সংখ্যা হবে না, পূর্ণবর্গ হচ্ছে ক্ষেত্রফলের মতো, বর্গের ক্ষেত্রফলের মতো, ঠিক আছে। আচ্ছা,
এখন পূর্ণবর্গ সংখ্যাকে আরেকটা টার্ম আছে বর্গমূল। বর্গমূল, সাপোজ তুমি একটা পূর্ণবর্গ সংখ্যা 25, ঠিক আছে, 25 থেকে এটার মূলে আসতে চাচ্ছ, মানে 25টাকে বর্গমূল করতে চাচ্ছ, বর্গমূল করে 5 আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এটার চিহ্নটা, রুট ওভার বলা হয়। রুট ওভার 25 করলে এটার মূলে চলে আসবে, অর্থাৎ 5-এ চলে আসবে, ঠিক আছে। আবার 5 থেকে 25-এ কীভাবে যাব, যখন 5কে আমরা বর্গ করব তখন কিন্তু আবার 25-এ আসতে পারবো, ঠিক আছে। তার মানে 25টা হচ্ছে বড়, এটাকে যখন আমরা বর্গমূল করব তখন এটার মূল সংখ্যাতে চলে আসবে, ঠিক আছে। মূল সংখ্যাতে চলে আসতেছে, ওই মূল সংখ্যাটাকে যখন আমি আবার সেই সংখ্যা দিয়ে গুণ করব তখন আবার এই বর্গটা পাবো, ঠিক আছে। যে কোনো তুমি বর্গমূল, তুমি পূর্ণবর্গ সংখ্যাকে তুমি বর্গমূল করতে পারবা, যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। যেমন তোমার 64, এটাকে তুমি মূল করলা, বর্গমূল করলা, তখন কি হবে, এটার মূল পাওয়া যাবে, মানে 8 পাওয়া যাবে। এটা মূল কেন বলতেছে, বর্গমূল কেন বলতেছে, কারণ এই 8 সংখ্যাটাকেই তুমি যখন 8 সংখ্যা দিয়ে গুণ করবা তখন কি হবে, এই বর্গটা পাওয়া যাবে, 64 পাওয়া যাবে, ঠিক আছে। তো বর্গমূল করে মূল পাচ্ছি, আবার মূলের সাথে সেই সংখ্যাকেই গুণ করে আবার বর্গ পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল পূর্ণবর্গ। কি ব্যাপার, তো দেখো পূর্ণবর্গ সংখ্যাকে যখন তুমি বর্গমূল করো তখন কিন্তু তোমার পূর্ণ সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু যে সংখ্যাটা পূর্ণবর্গ না, যেমন তোমার √2 করো, এটার মূল কি পাওয়া যাবে, এটার মূল পাওয়া যাবে, পাওয়া যাবে না, পাওয়া যাবে কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হবে না। যেমন √2 তুমি ক্যালকুলেটরে করো, এটার অ্যান্সার হবে 1.41421, এভাবে করে করে একটা সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, ঠিক আছে। তো √2 মানে যেটা কোনো পূর্ণবর্গ সংখ্যা না, হ্যাঁ, সেটাকে করলে কিন্তু আমরা একটা ভগ্নাংশের মতো পাচ্ছি, বা একটা ভগ্নাংশ না, একটা দশমিক পাচ্ছি, অসীম দশমিক পাচ্ছি, ঠিক আছে। কিন্তু যখন আমি পূর্ণবর্গকে করব তখন আমি কিন্তু একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো পূর্ণবর্গকে যখন আমি রুট করব তখন আমি একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ। অর্থাৎ আমরা বলতে পারি 6 নাম্বার রুলটাতে যে কোনো পূর্ণবর্গের বর্গমূল, যে কোনো পূর্ণবর্গের বর্গমূল হলো মূলদ সংখ্যা। যেমন যেমন যে কোনো পূর্ণবর্গ, যেমন √1, √4, √ কত 3 × 9, √3, √16, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা ইত্যাদি। সো আমরা বুঝতে পারলাম কি, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা 1, 4, 9, 16 এগুলো √ তোমার মূলদ সংখ্যা হবে, কারণ আমরা এখান থেকে পূর্ণ সংখ্যাটাই পাই। এটা 1 পাই, এটাকে মূল করলে, এটাকে বর্গমূল করলে 2 পাই, এটাকে বর্গমূল করলে 3 পাই, এটাকে বর্গমূল করলে 4 পাই। তো এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এখন আমরা যাব অমূলদ সংখ্যায়, নেভার এন্ড নেভার রিপিট, নেভার এন্ড নেভার রিপিট, ঠিক আছে।
এটার মানেটা কি? এটার মানে হচ্ছে তোমার এমন একটা দশমিক সংখ্যা যেখানে ধরো 5 3 7 2 ইচ্ছা মতো একটা সংখ্যা আর কি, এখানে তুমি অসীম পর্যন্ত গেছে, নেভার এন্ড, মানে এটা যেতেই থাকবে, এটার কোনো শেষ হবে না, এবং নেভার রিপিট। নেভার রিপিট মানে এখানে নো ডিজিট রিপিট হবে অ্যান্ড সেখানে কোনো প্যাটার্নও রিপিট হবে না, নো প্যাটার্ন রিপিট। ঠিক আছে, সো নেভার এন্ড নেভার রিপিট বলা যায় হচ্ছে একদম রহস্যময় যে কোনো নাম্বারেই আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। ওকে, এখন আমরা চলে আসি এমসিকিউতে চলে আসবো। নিচের কোনটি মূলদ সংখ্যা? √7, 2π, 7/0, 0/7। ও, এখানে দেখো পাইটা কি? পাই হচ্ছে তোমার এটা কিন্তু অনেক মানে বড় একটা সংখ্যা, 3.1416 পর্যন্ত আমার মনে থাকে, বাকি কিন্তু অনেক বড় সংখ্যা। সো লাস্ট সংখ্যাটা আমরা জানি না, সো এটা হচ্ছে একটা রহস্যময় সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। সো পাই যেহেতু অমূলদ, 2πও অমূলদ, সো এটার মূলদ হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, রেড কালার দিই, এটার মূলদ হওয়ার কোনো চান্স নাই। √7, এখানে রুটের ভেতরে 7টা কি? 7টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। হ্যাঁ, 7 পূর্ণবর্গ নয়, তাহলে √7 কি হবে? অমূলদ হবে। ঠিক আছে, √7 করলে কোনো মূল আসে না, পূর্ণ সংখ্যা আসে না, তো এটাও মূলদ না। 7/0 যে কোনো বাই জিরোই হচ্ছে ইনভ্যালিড সংখ্যা, বা এটা কোনো সংখ্যাই হইতে পারে না, সো এটাও কাটা। তাহলে আমার আনসার হচ্ছে এটা 0/7। 0/7 অবশ্যই ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, 0/7 ইকুয়াল টু 0, এটা হচ্ছে অমূলদ, এটা একটা পূর্ণ সংখ্যা, সরি মূলদ কি বলতেছি, মূলদ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। 0 একটা পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা, সো আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এমসিকিউ নাম্বার 2, √2 ও √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত? আচ্ছা, তো প্রথমত √2 একটা অমূলদ সংখ্যা, কারণ √2 অমূলদ, √3 এরা হচ্ছে অমূলদ, কারণ রুটের ভেতরে যে 2 আর 3 এরা পূর্ণবর্গ নয়। ঠিক আছে, এটা ক্লিয়ারলি অমূলদ। এখন আমাকে বলছে √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা বের করতে। সো প্রথম অপশনটা দেখো, √2 প্লাস √3 ডিভাইডেড বাই, আমি একটু ক্যালকুলেটর নেই, √2 প্লাস √3 ডিভাইডেড বাই 2। এখানে এটার অ্যান্সার আসে হচ্ছে তোমার অনেক বেশি বড়, 1.573 ... হ্যাঁ, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটা হবে না। ঠিক আছে, এটাও হবে না, কারণ √2 ইন্টু √3 এটা কি হয়, √2 ইন্টু √3 এটা কি হয়, √6 হয়, ডিভাইড বাই 2। এখানে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, বাট এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, √6 কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না, তাহলে এটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, এটা মূলদ না। এখন দেখো √2 এর মান কত? √2 এর মান হচ্ছে 1.414, আর √3 এর মান হচ্ছে 1.7320 এরকম।
তাহলে এই দুইটার মাঝখানে তো 1.8 হয় না, তাই না? 1.8 তো 1.7 এর চেয়ে বড়, সো এটাও হবে না। সো অ্যান্সার হচ্ছে এটা 1.5। 1.5 হচ্ছে এই দুইটার মাঝামাঝি একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ এটা হচ্ছে একটা সসীম দশমিক। হ্যাঁ, এটা হচ্ছে একটা সসীম দশমিক, ঠিক আছে? এই জন্য এটা একটা মূলদ সংখ্যা 1.5, যেটা √2 এবং √3 এর মাঝখানে। ওকে, আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? অমূলদ সংখ্যা নয় মানে মূলদ সংখ্যা কোনটা হবে? এটা তো পাই তো অমূলদ, পাই তো অমূলদ, সো এটা কাটা। √3/2, √3/2 যেটা, এখানে √3 হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা না, নয়। হ্যাঁ, তো যেহেতু পূর্ণ সংখ্যা নয়, আমাদের মূলদ হইতে হইলে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। এটা যদি 3/2 হতো তাহলে এটা মূলদ হতো, বাট এটা √3, সো √3 কিন্তু মূলদ না, মানে পূর্ণ সংখ্যা না, সো এটা মূলদ না, এটা হচ্ছে অমূলদ। এটা কাটা, এটা হবে না। এটাও সেম, √11 কিন্তু অমূলদ, সো এটাও হবে না। সো অ্যান্সার হচ্ছে √9/2। কিভাবে? √9/2। এখানে √9 হচ্ছে পূর্ণবর্গ, তার মানে এটা 3/2। সো 3/2 এটাকে কিন্তু আমি p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এটা হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এরপরের এমসিকিউটা দেখি। এমসিকিউ নাম্বার 4। এমসিকিউ নাম্বার 4টা দেখো। কোনটি অমূলদ সংখ্যা? তো প্রথমেরটা তো 0.14, এটা তো সসীম, সসীম এটা, তার মানে এটা হচ্ছে মূলদ, এটা মূলদ সংখ্যা, তাহলে এটা হবে না। তারপর ডি নাম্বারটা দেখো, এটাও হচ্ছে সসীম। ডি নাম্বার 0.146, এটাও সসীম, সসীম দশমিক, সো এটাও হবে না। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে 0.146, একটু লিখি এখানে, 0.146, 146, 146 ডট 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 এভাবে করে যাচ্ছে। তো এখানে তো কোনো মিস্ট্রি নাই, এখানে তো প্যাটার্নটা ফলো করতেছে, 1.146, 146 প্যাটার্ন ফলো করতেছে। সো এটাও মূলদ, এটা হচ্ছে প্যাটার্ন ফলো করে, সো এটাও হচ্ছে মূলদ, ঠিক আছে? এটাও মূলদ, লিখে দিই একটু পাশে, এটাও মূলদ, এটাও মূলদ। হ্যাঁ, এখন তার মানে তো অ্যান্সার এটা। তো দেখো এখানে 0.15, 115, 1115 ডট ডট ডট, এরপরে আমরা কি আছে সেটা বলতে পারি না। এটা কিন্তু কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না যে প্যাটার্ন রিপিট হচ্ছে 15, 115, এটা কিন্তু কোনো প্যাটার্ন না। হ্যাঁ, এটা কোনো প্যাটার্ন রিপিট হচ্ছে না, যেমন এখানে 146, 146 এভাবে রিপিট হচ্ছে। সো এটাই হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। তো আশা করি আমরা কিন্তু মূলদ অমূলদ সংখ্যা একদম সুন্দর মতো কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো এখন থেকে, ঠিক আছে? এখান থেকে তোমার এমসিকিউ চলে আসবে, অনেকগুলো এমসিকিউ চলে আসতে পারে, ক নাম্বার কোয়েশ্চেনও চলে আসতে পারে। সো আজকে এ পর্যন্তই, মানে জাস্ট আইডেন্টিফাই করা মূলদ এবং অমূলদ। তোমাদের কিন্তু এত প্রেশার নাই, কুইজগুলো দিয়ে দিবা। আর হচ্ছে এর পরে আমরা কিন্তু আরও মজার মজার টপিক পড়বো এই চ্যাপ্টারের। আস্তে আস্তে একটু পড়াটা কঠিন হবে, আজকে কিন্তু সহজ এসে। সো পরের যে টপিকটা হবে, আমরা পূর্ণবর্গ সংখ্যা কিভাবে চিনবো। হ্যাঁ, অনেকগুলো সংখ্যা তোমার দেওয়া আছে, বড় বড় সংখ্যা দেওয়া আছে, সো ওই বড় বড় সংখ্যা কিভাবে চিনবো সেটাও আমি ট্রিক্স বুঝাই দিব, ঠিক আছে? তো আজকে
প্রথম ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত তোমাদের ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে তোমাদের ক্লাসটা করার জন্য। তো অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে আর হচ্ছে কুইজটা দিয়ে দিবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে।